গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো ঘুম থেকে উঠে কিন্তু আমার বাসি জামা কাপড় ছাড়া হয়ে গেছে, ছেড়ে নিয়ে তারপর আমি দাঁত মাজছি এখন। আর তিনতলায় না দাঁড়ানো যাচ্ছে না, এত গরম এত গরম। ছাদের গেটটা খুললাম, এত গরম লাগছে আর এত গরম, তিনতলায় দাঁড়ানো যাচ্ছে না। আসলে আমাদের তিনতলার ঘরগুলো না অ্যাডবেস্টারের, তো সেই জন্য না ঘরগুলো ভীষণ গরম। তো গরম বললে তো আর হবে না, দাঁত তো আমি সবসময় তিনতলাতেই মাজি, কেন আমার পেস্ট ব্রাশ সাবান সমস্ত তিনতলার বাথরুমেই থাকে। তো দোতলার বাথরুমে তো আর করি না এগুলো। তো ফ্রেশটা আমি সবসময় তিনতলাতেই হই। তো সকালবেলা উঠে এখন দাঁত ঠাতগুলো মেজে নিচ্ছি। বাড়িতে কিন্তু সবাই আজকে ঘুম থেকে উঠে পড়েছে, আজকে আমারই একটু লেট হয়ে গেছে। এত গরম মানে রাত্রিবেলাও না ঠিকঠাকভাবে ঘুমোতে পারছি না। ঘরে ডবল ফ্যান ছাড়ছি তবু ঘুমোতে পারছি না, কিছুতেই ঘুম আসে না রাত্রি হলে। ভিডিও এডিটিং করে ফেলি কিন্তু তারপরেও না ঘুম আসে না, মানে কি বলবো। তার জন্য সকালবেলায় দুদিন ধরে একটু উঠতে দেরি হচ্ছে, তাও প্রায় 8:30টার মতন বেজে যাচ্ছে। কি করব, মানে সকালবেলা উঠেও উঠতে ইচ্ছে করছে না, মনে হয় কি পাখার তলায় শুয়েই থাকি, এরকম হচ্ছে। কিন্তু দেখো আমাকে তো উঠতে হবে না, কাজকর্ম সবটাই করতে হবে। ওই গা আলিশি ছেড়ে নিয়ে তারপর একদম উঠলাম, আর উঠেই ফ্রেশ হয়ে একদম মুখ টুকগুলো একদম ধুয়ে নিচ্ছি। আর বাসি বিছনা কিন্তু এখনও আমি কিছুই তুলিনি, সবই পড়ে আছে। কারণ আমি যখন এলাম তখন ছেলে সবে ঘুম থেকে উঠেছে, তো তো সেই কারণের জন্য না আমি আর বিছনাটা তখন তুলিনি। ভাবলাম ফ্রেশ হয়ে নিয়ে একবারে আমি মানে বিছনাগুলো তুলবো। তো আমার তো মনে হয় তোমাদের দাদাভাইয়ের দোকান বাজার সব কিছুই হয়ে গেছে, আর আমি আজকে লেট, সবার লেট যাকে বলে। অথচ দেখো আমি কিন্তু তোমাদের দাদাভাই বা দাদাভাইয়ের পরে এরমভাবেই উঠি, কিন্তু আজকে আমার এতটাই লেট হয়ে গেছে। তো কিছু করার নেই। তো এদিকে দেখো ঠাটা পড়া রোদ্দুর কীরকম উঠেছে। জামা কাপড় যেগুলো ছিল সেগুলো সমস্ত রোজকার মতন যেরকম আমি তুলি সেইভাবেই সমস্ত জামা কাপড়গুলো কিন্তু তুলে নিচ্ছি। আর কাল থেকে না মনটা না ভীষণ খারাপ গো, ভীষণ, মানে মনটা কেন জানি না ভীষণ ডিস্টার্ব হয়ে রয়েছে, কিছু ভালো লাগছে না। কোনো কারণ আছে কি কারণ নেই ঠিক বুঝতেও পারছি না, কিছুই ভালো লাগছে না। মানে মনটা না কীরকম ছটফট করছে, কিছুই ভালো লাগছে না। বাড়ি যেতে মন চাইছে, মার সাথে দেখা করতে মন চাইছে, নানা রকমভাবে না মনটা যেন কীরকম একটা লাগছে। কিছুতেই না কিছু কাজকর্ম করে আমি শান্তি পাচ্ছি না, কীরকম একটা বিরক্ত ভাব লাগছে। মানে কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না, নিজের মতো নিজে একা থাকতে ইচ্ছা করছে, চুপচাপ মানে শুয়ে থাকতে ইচ্ছা করছে। এরকম একটা হচ্ছে, কেন হচ্ছে আমি এরকম বুঝতে পারছি না। এটা অনেক সময় আমার কখন হয় বলো তো, যখন অনেক দিন ধরে বাড়ি যাই না বা বাড়িতে থাকি, একভাবে রুটিনের কাজকর্ম চলছে, তখন না আর ভালো লাগে না, একঘেয়ে জীবনটা না আর তখন ভালো লাগে না। তখন মনে হয় কি একটু মানে চেঞ্জের দরকার। আর সব মানুষেরই বলো একটু চেঞ্জের দরকার, আমার জীবনে তো কোনো চেঞ্জই নেই। সবই একইভাবে সব কিছু চলছে, কোনো পরিবর্তন নেই। না কোথাও ঘুরতে যাই, না কোথাও বেড়াতে যাই, না কোথাও কিছু করি, বলো তোমরাই তো জানো, বলো কিছুই আমার জীবনে আর কিছু হয় না। তো সমস্ত কিছু জামাকাপড় ছেড়ে দেখো চা টা খাওয়ার পরে হঠাৎ রান্নাঘরে দেখি কোথা থেকে একটা না বড় ইঁদুর এসে মরে পড়ে আছে ডাস্টবিনের ঠিক পাশে। তো ওটা তো আর রেখে দেওয়া যায় না বলো। তো সেই কারণের জন্য না ডাস্টবিনটা ফেলে দিচ্ছি, আর ওই মরা ইঁদুরটাকেও ফেলে দিলাম। দিয়ে এবার আমি না হাত মুখ ধোবো, আর তার আগে তো বাসন কোসন সমস্তই মাজা ঘষা হয়ে গেছে। তো বাসনগুলো মেজে ঠেজে নিয়ে ভেবেছিলাম কি যে ডাস্টবিনটা চানের সময় চেঞ্জ করব, পাল্টাবো। কিন্তু দেখো মানে কি বলবো আর, সেইটা আর করতে হলো না। এখন ওই ইঁদুরটার জন্যই আমার ডাস্টবিনটাকে ফেলতে হলো। আর এইসব ডাস্টবিন ফেলার পরে না আমি জামাকাপড় ছেড়ে ফেলি, আমি এই জামাকাপড়ে রান্নাবান্না আমি করব না। তো চা টা খাওয়া বাসন যে মাজা হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো। আর ওদিকে ভাত কিন্তু বসিয়ে সমস্ত কাজগুলো করছিলাম, হঠাৎ ওই ইঁদুরটাকে ওরকম দেখে আর এই কাজ আমার একটা মানে সকালবেলা বাড়তি কাজ করতে হলো, যেটা বেলায় করি সেটা সকালে করলাম, তো যাকে অসুবিধে নেই। তো এদিকে ডাস্টবিনগুলো ফেলে দিলাম, আর ফেলে দিয়ে দেখো ডাস্টবিনটা একদম ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর এবার যাবো আবার ওপরে, কেন বলো তো এই জামা কাপড়ে রান্নাবান্না কিছু করবো না। তো শাশুড়িকে একটু বললাম যে তুমি একটু ভাতটা একটু খেয়াল রাখো, আমি ওপরে গিয়ে জামা কাপড়টা ছেড়ে আসি, হাত পাটা ধুয়ে আসি, কারণ ডাস্টবিন বালতি ফেলে ঘৃণা লাগে, রান্নাবান্না করব। তা আবার নাইটি ছেড়ে আসতে হলো, কারণ আরে কি হয়েছে, ওই ডাস্টবিনের বালতির ওপরে একটা ছুঁচো মরে পড়ে আছে, ওই ছুঁচোটা ফেললাম, ডাস্টবিন বালতিগুলো ফেললাম, তো সেই জন্য আবার জামাটা ছেড়ে এলাম। জামা ছেড়ে দেখো এই নাইটিটাই পরলাম, ফিতে দেওয়া নাইটিটা।
ভীষণ গরম লাগছে, ভীষণ গরম লাগছে, সেই কারণের জন্য এই নাইটি পরলাম। না তো সাধারণত আমি এরকম ফিতে দেওয়া নাইটি দিনের বেলা পরি না, রাত্রিবেলাতেই পরি। তো ভাবলাম যে না, রান্নাঘরে তো এখনো সমস্ত কাজই বাকি, আর অন্য চুড়িদার বা লেগিংস কিছু আর পরবো না, এই নাইটি পরেই আজকে ব্লগটা করি। তো তোমাদের দাদাভাই কী কী বাজার এনেছে একটু দেখিয়ে দিই। সব গুছিয়ে নিয়েছি, কেটে কুটেও গুছিয়ে নিয়েছি, কিছুটা রান্নাও বসিয়ে দিয়েছি, সবটা তোমাদের এখন দেখিয়ে দিই, ঠিক আছে? চলো। তো এদিকে দেখো ভাতটা কিন্তু আমার হয়ে গেছে, আর আজকে না ভাতটা একদম গলে গেছে, মানে ওই যে বললাম না যে ডাস্টবিন ফেলে জামা কাপড় ছাড়ে আস্তে আস্তে ভাতটা না একদম গলে গেছে। আসলে ভাতটা তো আগেই বসানো ছিল, ভাত বসিয়েই আমি সব সময় বাসনটা মাজি, আর বাসন মাজতে গিয়ে ওই রকম কাণ্ড হলো বলে আমাকে মানে জামা কাপড়টা ছাড়তে হলো। আর এত গরম লাগছিলো, আমি ভাবলাম দূর, আর অন্য কোনো নাইটি পরবো না, ফিতে দেওয়া নাইটি পরেই আজকে কাজটা করি আর ব্লগটাও করি। তো সেই জন্যই আজকে ফিতে দেওয়া নাইটি পরেই করছি। আর রান্নাঘরটাও এত গরম হয়ে গেছে, এত গরম হয়ে গেছে, মানে কি বলবো, মানে কোথাও আমি শান্তি পাচ্ছি না, চারিদিকে এত গরম। এখানে দেখো পালং শাক কেটেছি, এখানে উচ্ছে আলু ভাজা হবে, পালং শাক হবে। আর তোমাদের দাদাভাই আজকে বাজার বলতে নিয়ে এসছে, দেখো এখানে পটল, সজনে, বেগুন, উচ্ছে সব প্যাকেট করে ঢুকিয়ে গুছিয়ে রেখেছি। আর এটার মধ্যে আছে দেখো কাঁচা লঙ্কা, আর এখানেও দুটো বেগুন আছে, এগুলো সব আমি মানে গুছিয়ে রেখেছি আর কি। আর ওদিকে লাউটা কেটেছি, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আর এখানে দেখো মুগের ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, কাঁচা মুগের ডাল। আর বাসন মেজেছি দেখো এক ঝুড়ি, আর এইগুলো সমস্ত সকালবেলা উঠেই আজকে গুছিয়ে নিয়েছি, শুধু এই ঝুড়ির বাসনটা গুছানো বাকি আছে, ঠিক আছে? আর প্রেশার কুকারে তোমার লাউ ঘন্টটা সিদ্ধ বসিয়েছিলাম। তো দেখো লাউ ঘন্টা এখনও হলুদ দিই, প্রচুর জল বেরিয়েছে বলে লাউ ঘন্টাটা এখনও মানে দিইনি হলুদ, একটু জলটা মজে গেলে তারপর হলুদটা দেবো, না হলুদের মাপটা না ঠিক বোঝা যাবে না। তো লাউ ঘন্টটা হোক, লাউ ঘন্ট দিয়েই ছেলেকে খেতে দেবো। লাউ ঘন্টটা হোক, আমি ততক্ষণ টুকটাক কাজগুলো একটু সেরে নিই। সব মানুষেদেরই জীবনে একটা সিদ্ধান্ত নিতে হয়, আর সেই সিদ্ধান্তটা না খুব বুঝে শুনে নিতে হয়, খুব ঠান্ডা মাথায় নিতে হয়, চারিদিক বিবেচনা করে নিতে হয়। কিন্তু আমার কিন্তু ক্ষেত্রে সেটা হয়নি। আমি অনেক ছোট বয়সে বিয়ে করেছি, ভালোবেসে বিয়ে করেছি, আগে পিছে কিছুই চিন্তা করিনি, মানুষ চিনতে পারিনি। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে জীবনটা যেন কীরকম যেন একটা হয়ে গেছে আমার। কিন্তু মাঝে মাঝে খুব ধৈর্য হারিয়ে ফেলি, কষ্ট লাগে মনে। কিন্তু আমার মা বলে যে তোর অনেক ধৈর্য আছে বলেই তুই মানে এখনও ঠিক আছিস, অন্য সব মানুষ হলে তুই পাগল হয়ে বেরিয়ে যেতিস, এরকম আমার মা বলে। আমার অনেক রিলেটিভরা বলে, রিলেটিভদের নাম আমি বলতে পারবো না, কারণ একদিন না একদিন তো আমার ভিডিওটা তারা দেখবে, তাদের নাম নেওয়াটা ঠিক হবে না, তাই নিতে পারছি না। কিন্তু আমার জীবন কাহিনিটা না আমার বাড়ির লোকও জানে, আমার শ্বশুরবাড়ির তরফের আত্মীয় স্বজনরাও জানে, সবাই জানে। আর আমি কোনো সময় কাউকে কোনো সময় ছোট বড় কোনো কথা বলতে পারি না। কিন্তু আমার বর আমাকে মরে যা, ঘাটের মরা অনেক কথা বলে, অনেক। সব কথা তো আর তোমাদের কাছে শেয়ার করতে পারি না। কোনো কিছু রাগ হলে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, বলে চলে যাও, রয়েছো কেন? কিন্তু আমি তো আর বলতে পারি না যে আমার ছেলেটার কী হবে। আমার একটা মা, কিন্তু মাকে ছাড়া একটা সন্তান কিন্তু মানুষ করা যায় না, যে যতই করুক না, কারণ মায়ের মতন কোনো সন্তানকে কোনো কেউ যত্ন করতে ভালোবাসতে পারে না। মায়ের টান ভালোবাসা একটা অন্যরকম হয়। তো সেই জন্যে কিন্তু আমার খুব মনে দুঃখ লাগে, কষ্ট লাগে যে এরকম ভাষায় কথা বলে, যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করে হাত ধরে বেরিয়ে এসেছিলাম, সে নাকি আজকে এরকম কথা বলে। কিন্তু হ্যাঁ, আমি লড়াই করি, এটা ঠিক কথা, আমি লড়াই করে বেঁচে আছি, লড়াই করে আমি শ্বশুরবাড়ির ঘর করছি, আমি রীতিমতো জীবন লড়াই করছি। আমার এখন চোখের জল খুব একটা পড়ে না, চোখের জল কাঁদতে কাঁদতে আমার শুকিয়ে গেছে, এখন আমি লড়াই করে থাকি। ধৈর্য সহ্য ভগবান আমাকে অনেক দিয়েছে, আর এইভাবেই যেন আমাকে দিয়ে রাখে, যাতে আমি থাকতে পারি, সংসার করতে পারি, আর ছেলেটাকে যেন বড় করতে পারি। এটাই আমার জীবনে একটা বড় ব্রত বলো বা সিদ্ধান্ত বলো বা শপথ বলো, প্রতিজ্ঞা বলো, যেটাই বলো, সেটাই আমি করতে চাই। তো তোমাদের কাছে অনেক সময় অনেক কথা বলে ফেলি, দুঃখ কষ্ট লাগে, সেগুলো সমস্ত বলে ফেলি। তো সেগুলো তোমাদের কাছে শেয়ার করি, বলি, মনটা অনেকটা হালকা হয়। মার কাছে তো সব কথা বলতে পারি না, এটাই আমার দুঃখ।
তো কি করব বলো, কিছু তো করার নেই। সব মেয়েদের জীবনের কপাল তো সমান হয় না। কারো স্বামী সুখ পায়, কেউ স্বামী সুখ পায় না, কেউ শ্বশুরবাড়ির সুখ পায়, কেউ শ্বশুরবাড়ির সুখ পায়। যার যেরকম কপাল সে সেরকম করে। তো মনে দুঃখ লাগে বলে সেই সব কথাগুলো বলে বলে ফেলি তোমাদের কাছে। তো সেই সব কথা বলতে বলতে দিন চলে যাবে, রাত চলে যাবে, হয়তো তোমাদের সবসময় শুনতেও ভালো লাগবে না, কিন্তু আমি তবু তোমাদের কাছে কিন্তু বলি। তো ওদিকে দেখো সমস্ত কাজ মোটামুটি রান্না বান্নাটা আমার মানে এখনও কমপ্লিট হয়নি, একটু বাকি আছে। তো এদিকে ফ্রিজ ট্রিজগুলো একটু মুছছি, সেই চৈত্র মাস পড়ার পর থেকে ফ্রিজ কিন্তু আর মোছা হয়নি। যদিও নিরামিষ ফ্রিজ, কিন্তু ওই যে খাবার দাবার পরে একটু নোংরা হয়, একটু গন্ধ গন্ধ হয়, সেই জন্য দেখো ফ্রিজটা খুব ভালো করে মুছে দিচ্ছি আজকে। আর আগে কি হতো, চৈত্র মাসে আগে তো আমরা রোজই মাছ খেতাম, তো শুক্রবার করেই আমার ফ্রিজটা মোছা হয়ে যেত। তো যেহেতু এখন নিরামিষ চলছে, সেই জন্য না ফ্রিজটা এখন আর সপ্তাহে সপ্তাহে মোছা হচ্ছে না। তো সেই কারণের জন্য আজকে ফ্রিজটা আর কি ভালো করে একদম দেখো ফ্রিজটা মুছে দিচ্ছি। তো এটা মানে নোংরাটাও পরিষ্কার হয়ে গেল। আর রান্না আজকে কমপ্লিট এখনও হয়নি, একটুখানি বাকি আছে। তো সেগুলো হয়ে গেলে তোমাদের রান্না কী কী করেছি সেটাও দেখিয়ে দেবো। তো এই আর কি। আর ওদিকে মাকেও ফোন করে আজকে কথা বলেছি, মার শরীরটা একটু ভালো আছে, একটুখানি ভালো আছে। তবে শরীরটা ভীষণ মা দুর্বল হয়ে গেছে, মানে অনেকবার মানে পেটটা খারাপ হওয়াতে মার শরীরটা খুবই দুর্বল হয়ে গেছে। আর একা থাকে তো এটাও আমার একটা বিশাল চিন্তা, কিন্তু আমি কিচ্ছু করতে পারছি না। এটাই আমার ভিতরে কষ্ট। কবে আমি ইউটিউবে পয়সা পাবো, কবে ইউটিউব থেকে আমি দাঁড়াবো, কবে তোমরা আমাকে অনেক করে সাপোর্ট করবে, যে আমি সেখান থেকে অনেক অনেক পয়সা রোজগার করব, করে আমার মাকে খুব ভালো রাখবো। আমার একটা সময় মনে হয় যে আমার যদি অনেক পয়সা হতো না, আমার মার জন্য না একটা লোক রেখে দিতাম দিন রাত্রি, আমার মাকে সে পাহারা দিত, দেখে রাখতো, আমার মা ভালো থাকতো তাতে। এই যে মা একা থাকে, এই চিন্তাটা কিন্তু আমার তখন থাকতো না, যে না মার সাথে একটা কেউ রয়েছে, যে আমি তাকে দিন রাত্রি দেখছে, রান্না বান্না খাওয়া দাওয়া, মার একটা সাথী সঙ্গী রয়েছে। কিন্তু সেটা তো আমি করতে পারি না, সেটা আমার একটা বিশাল মনের মধ্যে কষ্ট। জানি না মাকেও কি একটু সুখ শান্তি আমি দিতে পারবো না, জানি না, আমি সত্যিই বলতে পারবো না গো। এটা একটা অন্তরের মধ্যে আমার ভীষণ কষ্ট। চিন্তা হয়, অনেক রকম চিন্তা হয়, মাকে নিয়ে চিন্তা হয়, যে মাকে কি একটু শান্তি সুখ দিতে পারবো না। আমার আত্মীয় স্বজনরা সেরম নয় যে আমার মাকে কেউ দেখবে করবে, সব আত্মীয় স্বজনরা সমান হয় না। আর আমার আত্মীয়-স্বজনরা মানে আর কি বলবো, পয়সা থাকলেই যে মন হয় সেটা কিন্তু নয়। আমার আত্মীয়-স্বজনদের সবার অনেক পয়সা আছে কিন্তু মন নেই। তারা মানে কি বলবো, তারা নিজেদেরটাই নিজে নিয়ে ব্যস্ত। মানে নিজের মানুষকেও তারা দেখতে চায় না। এই যে আমার বাবা মারা গেছে, কেউ কিন্তু আমার মার আর আমার পাশে দাঁড়ায়নি। সম্পূর্ণ একা আমি লড়াই করে সমস্ত কিছু করেছি। আমার বাবা যখন মারা যায়, আমার বাবাকে শ্মশানে শুধু আমি, আমার বড় মামা আর আমার হাজব্যান্ড মিলে নিয়ে গেছিলাম। কেউ একটা আত্মীয়-স্বজন আসেনি, কেউ আসেনি। কেন আসেনি? আমার বাবার পয়সা ছিল না বলে আসেনি। আর যদি আমার বাবার গাড়ি থাকতো, বাড়ি থাকতো, সব আত্মীয়-স্বজনরা ছুটে আসতো। আমাদের আত্মীয়-স্বজনদের মেন্টালিটি একটুও ভালো নয়। আমাদের আত্মীয়-স্বজনরা যাদের গাড়ি আছে, বাড়ি আছে, তাদের সাথেই পিরিত মারে, ভালোবাসা দেখায়, সম্পর্ক রাখায়। যাদের গাড়ি বাড়ি নেই, তাদের সাথে পিরিত রাখে না। এরকম হলো আত্মীয়-স্বজন। হয়তো তোমরা বলবে যে আমি আমার আত্মীয়-স্বজনের কথা বলছি, বলার অনেক কারণ আছে। কারণ অনেকেই আমার ভিডিও দেখে, তাদের এই উদ্দেশ্যে আমি কথাগুলো আজকে বললাম। ভীষণ স্বার্থপর মানুষ, কিন্তু সবাই কিন্তু এরকম হয় না। আর আমি কথাগুলো বলছি বলে যে আমি হেল্প চাইছি সেটাও না। হেল্প চাইলে অনেকদিন আগেই হেল্প চাইতাম। আমার মার জন্য আমি কারোর কাছে হেল্প চাই না। আমি যেটুকুনি পারি আমি সেটুকুনি মাকে ভালো রাখার চেষ্টা করি। আর মা, হয়তো আমি মাকে অনেক মাছ, মাংস, অনেক দুধে ফলে হয়তো রাখতে পারি না। কিন্তু ডাল, ভাত, মাছের ঝোল ভাত খেয়ে মাকে আমি ভালো রাখতে পারি। কষ্ট করেও কিন্তু করছি। আমার এই লড়াইটা কেউ দেখে না। তোমাদের একবার রান্না দেখিয়ে দিই। এটার মধ্যে ভাত আছে, ঠিক আছে? এটার মধ্যে মুগের ডাল, আর এখানে হলো লাউ ঘন্ট নিরামিষ বড়ি দিয়ে, আর এখানে আছে উচ্ছে আলু ভাজা, এখানে একটা পটল ভাজা, পালং শাক, আর একটু পাঁচ তরকারি, ঠিক আছে? এই হলো আমার আজকে রান্না। আর এইগুলো সমস্ত বেরোলো। তোমাদের দাদাভাই না 3টে হাফ প্যান্ট কিনে নিয়ে এসছে কোথা থেকে। তো এই হাফ প্যান্টগুলো কেচে দেবো, মানে ভাগ্নির একটা, ছেলের একটা, তোমাদের দাদাভাইয়ের একটা। এই প্যান্ট ছেড়ে গেছে, এই প্যান্ট কাচবো, এই গামছা টামছা টুকটাক টুপি টুপি এগুলো সব কাচবো। আর এদিকে দেখো রান্নাঘর কিন্তু আমার একদম মোছা কমপ্লিট। এই যে আমি আর মোছার ভিডিওটা করলাম না, একবারে মুছে টুছে গ্যাস ট্যাস
পরিষ্কার করে রান্নাঘর সব মুছে সিঙ্ক টিঙ্ক সব মেজে কমপ্লিট। এবার যাবো ওপরে। তো আমার এই লড়াইটা না সত্যি কেউ দেখতে পায় না। আমি যদি সবাইকে বলতাম, লোক দেখিয়ে করতাম, তাহলে সবাই জানতো আমার লড়াইটা। কিন্তু আমার বাবা বেঁচে থাকতেই আমার লড়াইটা শুরু হয়েছে। আর আমার বাবা মারা যাওয়ার পরে সেই লড়াইটা আরও অনেক জোরালো হয়ে গেছে। আমার ভিতরে যে কতটা কষ্ট, দুঃখ, যন্ত্রণা কাউকে আমি বলি না। আমি সত্যি কাউকে বলি না। আমি নিজের মতো নিজে থাকি, কোনো কথা বলি না। কী কষ্ট করে যে আমি আমার মাকে দেখি সেটা শুধু ওপরওয়ালা ঈশ্বরই জানে। শুধু ঈশ্বরের দোহাই দিয়েই বললাম যে হয়তো তোমরাও বুঝবে না, তোমাদের হয়তো মুখে বলছি, তোমরা হয়তো ভাবে আমি মিথ্যে বলছি, কিন্তু না, ভগবানের দোহাই দিয়ে কেউ মিথ্যে কথা বলে না। আমি অনেক কষ্ট করে আমার মাকে দেখি, তার জন্যই আমার ইউটিউবে আসা, যাতে মাকে একটু ভালো রাখতে পারি। কিন্তু জানি না আমি মাকে কোনোদিন ভালো এর থেকে অনেক বেশি ভালো রাখতে পারবো কিনা, আমি সত্যিই জানি না। এটা আমার একটা অন্তরের মধ্যে খুব চিন্তা, কষ্ট। নয়তো দেখো সারাদিন কাজকর্ম করি, তারপরে ভিডিও করা, এডিটিং করা, শর্ট ভিডিও করা, কমটা তো করি না বলো, অনেক করি। কিন্তু তারপরেও যে আমার কেন তোমরা আমাকে অতটা বেশি করে সাপোর্ট করো না, আমি সেটাই বুঝতে পারি না। কেন তোমরা আমাকে আরও সাপোর্ট করো না? আমি চাই তোমরা আমাকে অনেক অনেক করে সাপোর্ট করো, যাতে আমি অনেক দূর ইউটিউবে যেতে পারি, কিছু ভালো করে পয়সা রোজগার করতে পারি, যাতে মাকে, ছেলেকে, নিজের জন্য কিছু করতে পারি। সত্যি কথা বলতে কি, আজ 5 বছর হয়ে গেছে নিজের কোনো শখ আহ্লাদ পূর্ণ করি না। কোনো শখ আহ্লাদ ইচ্ছা হলেও কোনো কিছু কিনতে পারি না, কোনো কিছু ইচ্ছা হলে খেতে পারি না। জীবনে এই 5 বছরটা না আমার নরকের মতো হয়ে গেছে। আমার জীবনে কোনো শখ আহ্লাদ বলে কিছু নেই, কোনো ইচ্ছা আমি পূর্ণ করতে পারি না। আর যেইটুকুনি পারি সেইটুকুনি এখন সত্যি কথা মার জন্যে করি, একটু ছেলের জন্যে করি। নিজের জন্য আমি কিছুই করি না। জীবনে অনেক বড় ত্যাগ আমি করেছি। তো এই চান টান করে ঘরে চলে এসেছি, অনেকক্ষণ এসে শুয়েছিলাম আর ফোনটাকে বসিয়েছি চার্জে দিয়েই কিন্তু তোমাদের সাথে কথা বলছি। আর আমার বাবু দেখো আমার মার সাথে আবার একটু কথা বলছে ওই ফোনে। আমার মা মানে আমার মা যা বলে আমার ছেলে কিন্তু সব বুঝতে পারে, আর আমার ছেলেও যেগুলো বলে আমার মা বুঝতে পারে। দেখো, তো ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও করে নিয়ে আর খেতে যাবো। এই মাত্র ছেলেও এলো ঠাকুরঘর থেকে আর শাশুড়িও এলো ঠাকুরঘর থেকে, তো উনি একটু রেস্ট করছেন, নিয়ে তারপর যাবো খেতে। ঠিক আছে, ভীষণ গরম লাগছে, এই জন্য চান করেছে আর ভিডিও করে নিই। ঘরে লাইট অফ করে শুয়েছিলাম, কথা বলতে আর ভালো লাগছে না এই গরমেতে, চোখে আলো লাগছে, মানে এত গরম পড়েছে। চলো ফোনটা আমার চার্জ হোক, নিয়ে তারপর তোমার সাথে আবার পরে কথা বলি। তো এই দেখো ছেলেকে এখন খেতে দিয়েছি কেলক্স খেতে দিয়েছি, ছেলে এখন কেলক্স খাচ্ছে। কে ফোন করছে বাবু? কেটে দে। ওই যে কেলক্স খেতে দিয়েছি, কেলক্স আর দুধ খাচ্ছে, কমপ্ল্যান দিয়ে গুলে দিলাম, ওটাই খাচ্ছে। আর যা গরম পড়েছে, আর ওই ছেলের জন্য খালি গায়ে বসে আছে গরমেতে, প্রচণ্ড গরম। আর আমি এখানে শুয়ে রয়েছি, একটু রেস্ট করছি এই আর কি। সারাদিন তো চলে কাজকর্ম। বাবু ফোনটা কেটে দে বাবা, কেটে দে। তো এই আজকে অনেক দিন পরই দুধ কমপ্ল্যান দিলাম, কেননা দুদিন আগে বাবুর একটুখানি পেটের প্রবলেম হয়েছিল, ওই জন্য দিইনি, আবার দুদিন পর দুধ কমপ্ল্যানটা দিলাম। আর আমি একটু শুয়ে রেস্ট করছি এই আর কি। তো চলো আবার সন্ধ্যার পরে আবার তোমাদের সাথে পরে কথা বলি, ঠিক আছে? তো সন্ধেবেলায় দেখো এখানে চা করেছি ননদের, ভাগ্নির, ছেলের আর শাশুড়ির। ছেলের আর শাশুড়ির হলো দুধের চা, আর ওদের হলো দুধ চা। আর আমার জন্য আমি আর চা করিনি, কেন গরম পড়ার পর থেকে চা খাই না আমি। তো ঘড়িতে বাজে এখন 8:30, নিচে এলাম আর এসে গরম জল বসালাম রোজকার মতন, আর এদিকে খাবার জল ভরছি। তো বোতলগুলো না অনেকদিন একটু পুরনো হয়েছে বলে একটু গন্ধ গন্ধ হচ্ছে, তো কদিন আগে বোতলগুলো মেজেছিলাম, তো মেজে ধুয়ে আবার এখন জল ভরছি। তবে বোতলগুলো মনে হয় চেঞ্জ করতে হবে, কারণ সাবান দিয়ে মাজা ঘষার পরও না 2-4 দিন খাওয়ার পরে দেখছি জলটা দিয়ে বোতলটা দিয়ে একটু কিরকম বিচ্ছিরি গন্ধ হচ্ছে। তো সেই জন্য না বোতলগুলো চেঞ্জ করব। তো এখন গরমকাল তো 7 আপ, স্প্রাইট এগুলো আনবে তোমাদের দাদাভাই, তো তখন একটা একটা করে বোতল আর কি নেব। আমার একটা, তোমাদের দাদাভাইয়ের একটা বোতল হলেই হয়ে যাবে। তো এখানে দেখো জল ভরলাম, জল টল ভরবো। আর রাত্রিবেলায় আজকে হবে বেগুন ভাজা, রুটি আর দুধ সুজি। আমার আবার শুধু সুজি খেতে না একদম ভালো লাগে না, সেই জন্য না যখনই আমি করি দুধ সুজি করি বাতাসা দিই। চিনির পায়েস বলো, চিনির সুজি বলো, আমার একদম খেতে ভালো লাগে না। আর ওদিকে জল টল ভরে দেখো 3খানা বেগুন ছিল ফ্রিজে, তো সেই বেগুনটাই এখন কেটে একটু জলে দেবো, তারপরে লাস্টে বেগুনটা নুন হলুদ চিনি দিয়ে ভাজবো। তো রোজই তো তোমাদের কাছে
যে ভিডিওটা দুপুর অবধি শেয়ার করি। তো আজকে ভাবলাম অনেক দিন তো হয়েছে যে রাত অবধি তোমাদের কাছে ব্লগ শেয়ার করি না। তো আজকে ভাবলাম যে না, আজকে রাত অবধি আজকে ব্লগটা করি। ব্লগটা যদি একটু বড় হয় হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু তবুও আমি রাত অবধি আজকে ব্লগটা করব। কারণ আমি দিন অবধি কী করি না করি তোমাদের কাছে সবটাই শেয়ার করি, কিন্তু রাত্রে কীভাবে কী করি সেটা তো তোমরা জানো না, না। আর বেগুনটা কাটতে গিয়ে দেখছি বেগুনের মধ্যে পোকায় পোকা, মানে কতটা বেগুন যেন বাদ দিয়ে ফেলে দিয়েছি। এত বাজে বেগুন, কি জানি কেন কোত্থেকে এনেছে জানি না। 3টে বেগুনের মধ্যে 2টো বেগুন ভালো ছিল, আর একটা বেগুনের মধ্যে অনেকটা পোকা, মানে কোনটা দিয়ে যে বাদ দেবো আমি বুঝতে পারছি না, কিন্তু তবু বাদ দিয়ে মানে করলাম। আর কালকে হয়তো একটু চানা করব, এটাই মনের মধ্যে ভেবে রেখেছি। চানা হবে, আর কি হবে জানি না, তবে চানা হলেই তো লুচি হয়, সেটা আমি জানি। তো আজকে আর চানাটা করলাম না। তো বেগুনগুলো একটু নষ্ট হয়ে যাচ্ছিলো, কারণ ফ্রিজে 2-3 দিনের ওপর ছিল তো বেগুনগুলো। আর এই তো দেখছো 2-3 দিন রাখার নমুনা, একদম বেগুনটা একটু পোকা পোকা হয়ে গেছে। তো সেই বেগুনগুলোই কাটছি, আর ওদিকে 2 হাঁড়ি গরম জল আমার হয়ে গেছে। আর সুজিটা মানে দুধটা একদিকে জাল বসাবো, আর একদিকে সুজিটা একটু ভেজে নেব, আর তারপরে মানে বেগুনটা ভাজবো। আর বেগুনটা লাস্টে ভাজবো একটাই কারণ, যাতে একটু গরম গরম থাকে, তাহলে রুটি দিয়ে খেতে ভালো লাগবে, সেই জন্য। তো এই বেগুনগুলোই জলের মধ্যে ভালো করে একটু কষলে ধুচ্ছে। আর দেখবে বেগুনের মধ্যে না প্রচণ্ড মানে চুলকানি হয়। আমার তো বেগুন খেলেই জিভ চুলকায়, হাত চুলকায়, মানে কী জানি কেন। তবু কিন্তু বেগুন ভাজাটা আমি খুব খাই, আমার খুব ভালো লাগে বেগুন ভাজা খেতে। তো সেই জন্যে আর কি বেগুন ভাজাটা আজকে রাত্রিবেলায় রুটি দিয়ে খাওয়ার জন্য করলাম। তো এদিকে দেখো বেগুনটাও খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর কটা বাসন ছিল, দুপুরবেলার চায়ের বাসন আর দুপুরবেলা খাওয়ার বাসন, এগুলো মাজলাম। আর বাতাসা দিয়ে আজকে করবো সুজিটা। আর এদিকে দেখো দুধটা বসিয়ে দিয়েছি জাল, আর সুজিটা এখানে দেখো একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর তারপরে আর কি বেগুনটা ভাজবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের কাছে চলে আসবো। টাটা, গুড নাইট।